চীন সফরের তৃতীয় দিনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় দুপুর ১:৩০টার দিকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তিনি। সফর সঙ্গী হিসেবে আছেন সহধর্মিণী ডাক্তার জুবায়দা রহমান। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সাথে আলাদা বৈঠক করবেন তারেক রহমান। সেখানে ১৭টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হওয়ার কথা রয়েছে। আলোচনায় গুরুত্ব পাবে তিস্তা ও পদ্মা ব্যারেজ নির্মাণে চীনের অর্থায়ন ও দ্বিতীয় পদ্মা সেতুর নির্মাণ। এর আগে স্থানীয় সময় সকালে দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনের প্ল্যানারি সেশনে যোগ দেন তারেক রহমান। সেশনে বাংলাদেশ ছাড়াও চীন, দক্ষিণ কোরিয়া, কাজাখস্তান, মঙ্গোলিয়া, মন্টিনিগ্রো ও গিনির প্রধানমন্ত্রী অংশ নেন। সাইডলাইনে বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময় করেন তিনি। গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনে ৯০টির বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও গণমাধ্যমের ১৭০০-র বেশি প্রতিনিধি অংশ নেন। সরকারের পক্ষ থেকে বলা হয়, এই সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের ফলে বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে। জোড়া গোলে এবার লিওনেল মেসির রেকর্ড ভাঙলেন ক্রিস্টিয়ানো রোনালদো, করলেন টানা ৬ বিশ্বকাপে গোলের নতুন কীর্তি। একই সঙ্গে মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে জোড়া গোল করা ফুটবলার এখন CR7। পর্তুগাল গ্রুপ চ্যাম্পিয়ন হলে কোয়ার্টার ফাইনালে মেসি রোনালদো দ্বৈরথ দেখার জোর সম্ভাবনা রয়েছে। অবশেষে স্বরূপে দেখা দিলেন CR7 ক্রিস্টিয়ানো রোনালদো। মেসি, এমবাপ্পে, হ্যারি কেইন, আর্লিং হল্যান্ডরা যখন বিশ্বকাপে শুরু থেকে আলো ছড়াচ্ছিলেন, তখন অনেকটা নিজের ছায়া হয়েছিলেন এই পর্তুগিজ তারকা। বিশেষ করে কঙ্গোর বিপক্ষে তার পারফরমেন্স নিয়ে অনেক সমালোচনা হয়েছে নিজ দলের মধ্যে। সতীর্থ, বান্ধবী থেকে শুরু করে সমর্থকরা সবাই কিন্তু হতাশ ছিলেন এবং বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোকে। তবে জবাবটা তিনি দিলেন মাঠে দ্বিতীয় ম্যাচে সে উজবেকিস্তানের বিপক্ষে, এবং জানিয়ে দিলেন তিনি কেন মহা তারকা, কেন তিনি বিশ্বের অন্যতম তারকা ফুটবলার। বয়সটাকে সংখ্যায় পরিণত করে গড়লেন নতুন এক রেকর্ড এবং ছাড়িয়ে গেলেন চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে। লিওনেল মেসি সবশেষ অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে গড়েছিলেন একটা রেকর্ড, সেটি ছিল সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপে জোড়া গোলের কীর্তি। আর সেই রেকর্ডটি নিজের করে নিলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি উজবেকিস্তানের বিপক্ষে ঠিক 2টি গোল করলেন, আর এই জোড়া গোলেই ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়িয়ে গেলেন লিওনেল মেসিকে। পর্তুগালের হয়ে বিশ্বকাপে নিজের যে ছায়া সেটি থেকে বেরিয়ে আসলেন CR7 এবং দলকে স্বস্তি দিলেন। ৫-০ গোলের বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে এখন পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনালদো আরো একটি কীর্তি করলেন, একমাত্র ফুটবলার হিসেবে টানা 6টি বিশ্বকাপে তিনি গোল করলেন। আরো একটা ইন্টারেস্টিং বিষয় হতে যাচ্ছে, সেই ইনফরমেশনটিও আপনাদের সাথে শেয়ার করতে চাই। এবারের বিশ্বকাপে দেখা হয়ে যেতে পারে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির, আর সেটি হতে পারে কানসাস সিটিতে শেষ 8-এর ম্যাচে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা এবং পর্তুগাল মুখোমুখি হওয়ার একটা জোরালো সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে তার আগে নিজেদের গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে পর্তুগালকে, এবং রাউন্ড অফ 32 এবং 16-এর বাধা পেরিয়ে তারা যদি কোয়ার্টার ফাইনালে যায়, এবং আর্জেন্টিনাও যদি 32 এবং 16-এর বাধা পেরিয়ে তারা কোয়ার্টার ফাইনালে যায়, সেক্ষেত্রে শেষ 8-এ ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির দেখা হবে। পর্তুগাল এবং আর্জেন্টিনার ম্যাচ অনুষ্ঠিত হবে কানসাস সিটিতে। সব মিলে দারুণ একটা মাহেন্দ্রক্ষণ অপেক্ষা করছে ফুটবল বিশ্বের জন্য, সমর্থকদের জন্য। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, যুক্তরাষ্ট্র। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মিশনে ভোরে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। দীর্ঘ অপেক্ষা শেষে এই ম্যাচ দিয়ে সেলেসাও জার্সিতে ফিরছেন নেইমার। তবে ইনজুরি ছিটকে দিয়েছে রাফিনিয়াকে। স্কটিশদের হারিয়ে গ্রুপ সেরা হয়ে নকআউটে পা রাখতে চায় অ্যাঞ্চেলোত্তি শিষ্যরা। বিপরীতে ব্রাজিলকে রুখে দিয়ে রাউন্ড অফ 32-র স্বপ্ন বাঁচিয়ে রাখতে চায় স্কটল্যান্ড। যুক্তরাষ্ট্র থেকে আরো জানাচ্ছেন সহকর্মী মুজনেবেন তারেক। হাইতির বিপক্ষে উড়ন্ত জয়ে হারানো আত্মবিশ্বাস সঙ্গী ব্রাজিলের। স্কটল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে গ্রুপ সেরা হওয়ার মিশন এখন সেলেসাওদের সামনে। দীর্ঘ ইনজুরি কাটিয়ে খেলবেন নেইমার। দলের সঙ্গে পুরোদমে অনুশীলন সম্পন্ন করেছেন দেশটির সর্বোচ্চ গোলদাতা। নেইমারের ফেরা স্বস্তি দিলেও রাফিনিয়ার ইনজুরি নতুন করে চিন্তায় ফেলেছে 5বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। স্কটিশদের বিপক্ষে রাফিনিয়া না খেলায় শক্তি কমবে আক্রমণ ভাগে। শুরুর একাদশে নেইমারের না থাকা নিশ্চিত, তাই দারুণ ফর্মে থাকা ভিনিসিয়াস জুনিয়রেই আস্থা। তার সঙ্গী হতে যাচ্ছেন হাইতির বিপক্ষে জোড়া গোল করা ম্যাথিস কুনিয়া, উইংয়ে লুকাস পাকেটার সঙ্গে রয়ান।
মাঝমাঠে ভরসা দুই অভিজ্ঞ ক্যাসেমিরো ও ব্রুনো গিমারেস, ডিফেন্সে সেন্টার ব্যাক মার্কিনিওস ও গ্যাব্রিয়েল, লেফট ব্যাক ডগলাস সান্তোস ও রাইটে দানিলো। স্কটল্যান্ড বধে 4-2-3-1 ফরমেশন হতে পারে আনচেলত্তির প্রথম পছন্দ। একটি করে জয় ও ড্রয়ে 4 পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল। স্কটিশদের বড় ব্যবধানে হারালেই মিলবে গ্রুপ সেরার টিকিট। আমার মনে হয় হাইতির বিপক্ষে প্রথমার্ধে আমরা যা করেছিলাম সেটিই পুনরাবৃত্তি করার চেষ্টা করতে হবে। বল পায়ে তীব্রতা বজায় রাখা, নির্ভুল থাকা এবং ভুল ও পজিশন হারানো এড়িয়ে চলতে হবে। দল অনুশীলনে উন্নতি করেছে এবং আমি ভালো ফলাফলের জন্য আত্মবিশ্বাসী। নেইমারও খেলার জন্য প্রস্তুত। সে এই সপ্তাহে ভালো অনুশীলন করেছে এবং ম্যাচের জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়েছে। বিপরীতে হাইতির বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করা স্কটল্যান্ড দ্বিতীয় ম্যাচে হেরেছে মরক্কোর কাছে। নকআউট পর্বে টিকিট পেতে এই ম্যাচে জয় দরকার ইউরোপ প্রতিনিধিদের। ড্র হলেও থাকবে সম্ভাবনা। ব্রাজিলের শক্তিশালী আক্রমণ ভাগ রুখে দিয়ে কাউন্টার অ্যাটাকে গোল আদায়ে চোখ থাকবে দলটির। মাঝমাঠে স্কট ম্যাকটমিনে এবং জন ম্যাকগিন স্কটল্যান্ডের মূল ভরসা। আমার মনে হয় জাতীয় দল হিসেবে ব্রাজিলের প্রধান বৈশিষ্ট্য হলো তারা আক্রমণাত্মক খেলতে পছন্দ করে। নেইমারও ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন। তবে আমরা প্রস্তুত, সবাই আসলে জয়ের জন্যই মাঠে নামে। আমরাও সেই লক্ষ্য নিয়েই নামবো। 1998 বিশ্বকাপে স্কটল্যান্ডকে 2-1 গোলে হারিয়েছিল ব্রাজিল। এরপর 2011 সালে ঘরের মাঠে স্কটিশদের বিপক্ষে 2-0 গোলে জয় ছিল সেলেসাওদের। নেইমারের প্রত্যাবর্তনের ম্যাচটি ব্রাজিল খেলবে মায়ামিতে, যেটি লিওনেল মেসির হোম শহর এখন। আর এই শহরের তাপমাত্রা স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলকে দেবে দ্বাদশ প্লেয়ারের সুবিধা। তীব্র গরম অস্বস্তিতে ফেলতে পারে স্কটিশদের, যেখানে বাড়তি সুবিধা পাবে সেলেসাওরা। মুজরামিন তারেক, যমুনা স্পোর্টস, যুক্তরাষ্ট্র। 38 বসন্ত পেরিয়ে 39-এ এখন লিওনেল মেসি বিশ্বকাপের মাঝেই দলের সঙ্গে উদযাপন করলেন জন্মদিন। যার উপস্থিতি রঙিন করেছে বিশ্বকাপের আসর, সেই এলেমটনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত সমর্থকরা। তাদের প্রত্যাশা আরও একবার সোনালি ট্রফি উঁচিয়ে উদযাপনে মাতবেন আর্জেন্টাইন অধিনায়ক। যুক্তরাষ্ট্র থেকে মেসির জন্মদিন উদযাপনের খবর জানাচ্ছেন সহকর্মী মুজনেবিন তারেক। আজকের এই দিনে পৃথিবীতে এসেছিলেন ফুটবল বিশ্বের সবচেয়ে বড় নক্ষত্র, সবচেয়ে বড় তারকা, ফুটবল জাদুকর লিওনেল মেসি। 38 বসন্ত পেরিয়ে পা দিয়েছেন 39-এ। এবারের বিশ্বকাপে 2 ম্যাচে করেছেন 5 গোল, হয়েছেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। সেই মেসিকে ঘিরে বিশ্বকাপের আয়োজক শহর ডালাসে কেমন উন্মাদনা বিরাজ করছে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা এসেছি ডালাসের সবচেয়ে বড় ফ্যান জোন, এবং সেই ফ্যান জোনে দর্শকদের উন্মাদনা এবং মেসির জন্মদিন নিয়ে তাদের আগ্রহের খবর জানাবো। এই ডালাসেই তাঁবু গেড়েছে আর্জেন্টিনার প্রায় 1 লাখ সমর্থক। মেসি জাদুতে অস্ট্রিয়া বধের পর একই শহরে হবে জর্ডানের বিপক্ষে ম্যাচ। যদিও বার্থডে বয় এলেমটেন আছেন 600 মাইল দূরের শহর কানসাস সিটিতে। তারপরও ফুটবল জাদুকরের 39তম জন্মদিনের খবর অজানা নয় কারো। ডালাসের এই ফ্যান জোনে তাই না থেকেও আছেন আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপ এখন মেসিময়, তার বা পায়ের জাদুতে মোহিত ফুটবল বিশ্ব। বয়স যার কাছে কেবলই সংখ্যা, সব মিলিয়ে 39 বছরের মেসি এখন আরো তরুণ, আরো ক্ষুরোধার। যমুনা টেলিভিশনের মাধ্যমে প্রিয় তারকাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভুলেননি বিশ্বকাপ দেখতে আসা মেসি ভক্তরা। Happy birthday. You're the football goat. Feliz cumple, Messi. Te amo. I just really want him to wish him a happy birthday and Happy birthday, Messi. Feliz cumpleaños, Messi. Te amo. Que los cumpla feliz, que los cumpla feliz, que los cumpla Leo Messi, que los cumpla feliz. You are the best in the world, the best, the GOAT. সুইডিশ তারকা ইব্রাহিমোভিচ কদিন আগেই বলেছিলেন মেসি আর্জেন্টিনার জন্য খেলে না, বরং আর্জেন্টিনা দল মেসির জন্য খেলে। আর এই মন্ত্রে 36 বছরের আক্ষেপ ঘুচে আলভিসেলেস্তারা ঘরে তুলেছে বিশ্বকাপ শিরোপা। সেই মেসির কাঁধে চড়ে চতুর্থ বিশ্বকাপ মিশনেও রীতিমতো উঠছে আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বারের মতো সোনালী ট্রফি উঁচিয়ে 39তম জন্মদিন উদযাপন করবেন এলেমটেন, প্রত্যাশা ভক্ত সমর্থকদের। Messi is the GOAT, is our ideal man in Argentina. We love him. Now I'm proud for him and for
his family. Mañana feliz cumpleaños Messi. Te agradezco por todos los. Obviamente Messi va a tener un excelente partido. He's an extraterrestrial. Okay, he's from another planet. He's the best ever. রোজারিওর সেই ছোট্ট ছেলেটি যে একসময় হরমোনজনিত সমস্যায় ভুগছিল, আজ সে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা তারকা। রেকর্ডের পর রেকর্ড ভেঙেছেন, ফুটবলকে দিয়েছেন এক নতুন রূপ। ট্রফি, ক্যাবিনেটে যা যা জেতা সম্ভব সবই আজ তার পায়ের নিচে। ফুটবল জাদুকর লিওনেল মেসিকে জন্মদিনের শুভেচ্ছা। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, ডালাস, যুক্তরাষ্ট্র। চাঁদার দাবিতে অস্ত্রবাজির ঘটনা বাড়ছে চট্টগ্রামে। বেপরোয়া সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি করতেও দ্বিধা করছে না। টানা বেশ কয়েকটি ঘটনার পর বেড়েছে আতঙ্ক, উৎকণ্ঠা। অস্ত্রধারীদের বেশিরভাগই অধরা। পরিস্থিতি অবনতির জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতাকে দুষছেন অপরাধ বিশ্লেষকরা। চাঁদার দাবিতে গত ২০ জুন চট্টগ্রামে কালুরঘাট ভারী শিল্প এলাকায় ইউনেস্কো নামে এক পোশাক কারখানার সামনে অস্ত্র হাতে দেখা যায় বেশ কয়েকজনকে। প্রকাশ্যে গুলিও করে তারা। এরপর থেকে শিল্পাঞ্চলটিতে বিরাজ করছে চাপা আতঙ্ক ও উৎকণ্ঠা। প্রতিষ্ঠানটির কেউ এ নিয়ে মন্তব্য করতে নারাজ, ভয়ে মুখ খুলছেন না অন্যরাও। একদিন পর গত ২১ জুন বাকুলিয়ায় শাকিল নামে একজনের কাছে ৫০,০০০ টাকা চাঁদা না পেয়ে দেশীয় অস্ত্র নিয়ে তার বাসায় হামলা চালায় দুর্বৃত্তরা। স্থানীয়রা ধাওয়া দিলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে রামদা, রড ও ছুরি উদ্ধার করে পুলিশ। এর আগে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি চন্দনপুর এলাকায় স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাসার লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা। কোটি টাকা চাঁদা না পেয়ে বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের সহযোগীরা এ ঘটনা ঘটায় বলে অভিযোগ আক্রান্তদের। চাঁদার দাবিতে একের পর এক প্রকাশ্য অস্ত্রবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এগুলোর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হোক, যাতে কঠোরভাবে শাস্তি হয়, আইনসঙ্গতভাবে এবং সাধারণ মানুষের স্বস্তি থাকে। গ্রেপ্তার করবে, আদালত জামিন দিবে, ওরা জামিনে বেরিয়ে আসবে, আবার অপরাধ করবে। এভাবে সাধারণ মানুষ এগুলো চায় না। সাধারণ মানুষ শান্তি চায়। আমরা যদি এই নিরাপত্তাটা না পাই, তার আমরা বাংলাদেশে থাকি লাভ। আশা করব ল অ্যান্ড অর্ডার উন্নতি হবে এবং এটা কমনে কিন্তু ডে বাই ডে ডিক্রিজিং হচ্ছে। এটা উন্নতির কোনো লক্ষণ দেখতেছি না আমরা। পরিস্থিতি অবনতির জন্য প্রশাসনের ব্যর্থতাকে দুষছেন অপরাধ বিশ্লেষকরা। তারা এত বেপরোয়া কেন? অস্ত্র যেভাবে তারা ওপেন ফায়ার করতেছে, প্রদর্শন করতেছে, নিরাপত্তার জন্য প্রশাসন যে হার্ড লাইনে যাওয়া দরকার সেটা আমরা দেখছি না। আমরা মনে করি এটা রাষ্ট্রের একটা বড় ধরনের দুর্বলতা। প্রতিটি ঘটনা তদন্তের পাশাপাশি জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম সক্রিয় বলে দাবি সিএমপি কমিশনারের। চাঁদাবাজ বা সন্ত্রাসী যেই হোক না, তার কোনো দল নাই, কিন্তু সে হলো সমাজের জন্য ক্ষতিকর এলিমেন্ট। পুলিশের পোশাকই, সাদা পোশাকি, ডিবি এবং আমাদের কাউন্টার টেরোরিজম সবই আমাদের এনগেজ করা আছে। আমরা এদেরকে খুঁজে বেড়াচ্ছি, যখনই পাবো আমরা তাদেরকে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে কোনো ছাড় নাই। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। কোনো প্রতিষ্ঠানে নকল ধরা পড়লে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকেই দায় নিতে হবে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। রাজধানীর আজিমপুরে শিক্ষা বোর্ডের সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, শিক্ষার্থীদের ইনহাউস কোচিংয়ে অংশগ্রহণ করতে হবে। নকল ও প্রশ্ন ফাঁস রোধে সারা দেশে একক প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আগে এসএসসি পরীক্ষা আয়োজন ও ফল প্রকাশে প্রায় ১ বছর সময় লাগলেও বর্তমান সরকার সেই সময় কমিয়ে আনছে। তিনি জানান, ২০২৭ সাল থেকে জানুয়ারি মাসে এসএসসি পরীক্ষা নেওয়া হবে এবং জুলাইয়ের ২০ তারিখের মধ্যে এইচএসসির ফল প্রকাশ করা হবে। এবার আমি সারা বাংলাদেশে একক প্রশ্নপত্রের ব্যবস্থা করেছি। বেশ কয়েকদিন মধ্যরাত্র পর্যন্ত আমি বিজি প্রেসে গিয়ে নিজের শিক্ষাগুলিকে ইনভেস্টিগেশন করেছি যে কোথায় লিকেজ রয়েছে। তারপরও লিকেজ রয়েছে, এটা আমি দেখতে পাচ্ছি। সেগুলিকে কিভাবে ক্লাক করা যায় সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। তবে যদি প্রশ্নপত্র কোথাও আউট হয়, কাউকে ছাড় দেওয়া হবে না। টানা বৃষ্টি ও উজানের ঢলে পানিতে সিরাজগঞ্জের যমুনা নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। বিলীন হয়ে গেছে সদর উপজেলার বাহুকা এলাকার নদীর তীর রক্ষা বাঁধের অন্তত ৩০ মিটার এলাকা।
আতঙ্কে অনেকটা নির্ঘুম রাত কাটছে এই অঞ্চলে বসবাসকারীদের। ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ভেঙে গেলে আমরা থাকবো কোথায়? আমাদের তো থাকার কোনো জায়গা নেই। নদীর সাথে বোঝাপড়া এই অঞ্চলের মানুষের আজন্ম অভিজ্ঞতা। প্রতি বছর আগ্রাসী যমুনা কারো না কারো কেড়ে নেয় সর্বস্ব। এবার বর্ষার আগেই ভয়াল রূপে উত্তরের এই প্রবাহ। উজানের ঢল আর টানা বৃষ্টিতে বেড়েছে নদ নদীর পানি, সাথে পাল্লা দিয়ে বাড়ছে ভাঙন। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জের সদর ও চৌহালি উপজেলার চরাঞ্চলের মানুষ। রবিবার সদর উপজেলার বাহকা এলাকায় হঠাৎ করে দেখা দেয় ভাঙন। মুহূর্তেই নদীর তীররক্ষা বাঁধের প্রায় 30 মিটার অংশ বিলীন হয়ে যায়। হুমকির মুখে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি আর স্থাপনা। এর মধ্যে তিল আছে, পাট আছে, আর ওই সাইডে চাইনিজের জমি আছে, এগুলো সব চলে যাবে। এগুলো তো আমাদের জন্য ক্ষতি। বাংছে মেলা ছিল, জুনকেলা ছিল, খাসপাড়া, কাজির পাড়া, বাউকা, সুপগাছা, এগুলো বহুত ভেঙে গেছে। এখন অবদার ডালে অবদার উপরে আঙ্গুর গ্রাম তো পুরাই ভেঙে গেছে, জমাও মানে নাই বলতেই চলে। হঠাৎ করে এই ভাঙন শুরু হয়েছে এবং দ্রুত পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে দ্রুত কার্যক্রম শুরু হচ্ছে। তো যেভাবে ওনারা কাজ করতেছে তাতে বোঝা যাচ্ছে যে ইনশাল্লাহ এটা সমস্যার সমাধান হয়ে যাবে। ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে জিও টিউব ও ব্যাগ ফেলা শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। আমরা উদ্বোধন কর্তৃপক্ষ বরাবর আলাপ করছি এবং আমরা বিশেষ করে ওই জায়গাগুলোতে যাতে প্রজেক্টের আওতায় আসে সেই জন্য আমরা চেষ্টা চালাতেছি। যেমন এখনো ওই ফেমি একটা প্রজেক্ট চলমান আছে, প্রজেক্টের নেক্সট স্টেজ মানে থার্ড স্টেজে এটা অন্তর্ভুক্ত করা যায় কি চলাচলকে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন করে ভাঙনের সংখ্যা কাটছে না নদী পাড়ের মানুষের। স্থায়ী সমাধান ও কার্যকর পদক্ষেপের দাবি তাদের। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। রংপুরের গঙ্গাচড়ায় মহিপুর তিস্তা সড়ক সেতু রক্ষা বাঁধের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করছেন এলজিডির ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখানে আছেন আমাদের সহকর্মী সরকার মাঝহারুল মান্নান। আমরা তার কাছে যাচ্ছি। মাঝহার, ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে কর্মকর্তারা কি বলছেন? লোপা, কিছুক্ষণ আগে এলজিইডি এবং পানি উন্নয়ন বোর্ডের ঢাকা থেকে যারা এসেছিলেন তারা চলে গেছেন এবং তারা এখানে এসে দেখেছেন, পায়ে হেঁটে দেখেছেন এবং নৌকা দিয়েও তারা বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছেন। এবং তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে পানি উন্নয়ন বোর্ডের যিনি ছিলেন তিনি যেটি বলেছেন যে যেহেতু এটা এলজিইডির একটি স্থাপনা, সে কারণে তারা আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে তারা এলজিইডিকে সহযোগিতা করতে চান। আর এলজিইডি যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি যেটি বলেছেন এখানে যে তারা দেখেছেন, তাদের কিছু ফাইন্ডিংস এসেছে, তবে আরো 2 সপ্তাহ নাগাদ তারা ঢাকায় যাবেন, গিয়ে বুয়েটের বিশেষজ্ঞ দলের সাথে কথা বলবেন, দেন তারা আবার এসে ব্যাপারে উদ্যোগ নেবেন। কিন্তু এলজিইডি এবং পানি উন্নয়ন বোর্ডের এই কথার সাথে কোনোভাবে এখানে যারা ছিলেন এতক্ষণ, যারা স্থানীয় মানুষ আছেন, তারা একমত নন। কারণ আপনি যদি আপনাকে একটু দেখাতে পারি, এই যে এই রক্ষা বাঁধটি কিন্তু 3 দিন আগেও এখানে ছিল, অর্থাৎ এরই মধ্যে কিন্তু 20 মিটার ভেঙে গেছে। অর্থাৎ এবছরই এই গেল 4 দিনের ব্যবধানে এখানে 50 মিটার অংশ ভেঙে গেছে। তারা যেটি পানি উন্নয়ন বোর্ড এবং এলজিডি কর্মকর্তাদের কাছে দাবি করছিলেন যে এখানে জরুরি ভিত্তিতে কিছু জিও ব্যাগ ফেলানো দরকার, কিন্তু তারা যেটি বলছেন যে এখন যদি কোনো কাজ করা হয় তাহলে সেটি অর্থের অপচয় হবে, সেই যুক্তি দিয়ে তারা বলছেন যে বুয়েটের বিশেষজ্ঞ দলের পরামর্শের পরই তারা সিদ্ধান্ত নেবেন। কিন্তু আরেকটি তথ্য আমি দিতে চাই যে আপনাকে দেখবেন যে গেল বছর যখন 100 মিটার এই অংশটা ভেঙে যায় তখন এর সামনে এলজিডি বুয়েটের একজন বিশেষজ্ঞের পরামর্শের আলোকে 14 লাখ টাকা ব্যয়ে এই যে বাসের যে আপনারা স্পাটটি দেখছেন খুঁটি, সেগুলো কিন্তু দিয়েছিলেন এবং সেটি ভেঙে কিন্তু এখানে আবার এটা আবারও 70 মিটার ভেঙে গেল। তাহলে 170 মিটার অংশ ভেঙে গেল, যেটি 850 মিটার বাদ। আমি যদি আপনাকে একটুখানি আরেকবার দেখাতে পারি, এটি যদি ভেঙে যায় তাহলে যে তিস্তার যে মূল যে সড়ক সেতুটি আছে সেই সড়ক সেতুটি কিন্তু মোটামুটি এখন হুমকির মুখে পড়বে। একই সাথে এই যে লালমনিরহাটের কাকিনা থেকে রংপুরের যে সড়কটি, অর্থাৎ যেটি রংপুরের সাথে অন্তত হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতবাড়ির 60 কিলোমিটার, পাটগ্রামের 60 কিলোমিটার দূরত্ব কমিয়েছে, সেটি কিন্তু হুমকির মুখে পড়বে এবং আশেপাশে অন্তত 50,000-এরও বেশি মানুষের বসবাস আছে, তারাও হুমকির মুখে পড়বে। স্থানীয়দের দাবি জরুরি ভিত্তিতে এখানে জিও ব্যাগ ফেলানো না হলে, যেহেতু পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী 48 ঘন্টায় এই অববাহিকায় আবারও পানি বাড়তে পারে। এখন যদিও 13 সেন্টিমিটার নিচ দিয়ে লালমনিরহাটের ব্যারেজ পয়েন্টে প্রবাহিত হচ্ছে, এরই মধ্যে কিন্তু তিস্তা অববাহিকার যে চরাঞ্চল এবং নিম্নাঞ্চলগুলোতে পানি উঠেছে, কখনো উঠছে কখনো নামছে। এই পরিস্থিতি যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু এই বাঁধটির আরো 150 বা 200 মিটার অংশ ভেঙে যেতে পারে বলে স্থানীয়রা আমাদের কাছে বলেছেন। সেক্ষেত্রে তারা জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার, স্থায়ী সমাধানের আগে তারা জিও ব্যাগ ফেলার দাবি করেছেন। মাঝার, নিশ্চয়ই সংশ্লিষ্ট যারা আছেন তারা দ্রুতই ব্যবস্থা নেবেন। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।
নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী শিশু সহ 9 জনকে পুষিনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে এই তৎপরতা রুখে দিয়েছে বিজিবি। ভোর 4টার দিকে উপজেলার আদাতলা সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। সকাল থেকে দুদেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে তারা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ভারতের 29 বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা 3 জন পুরুষ, 3 জন নারী ও 3 শিশুকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানোর চেষ্টা করে। ঘটনার পর সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। দর্শক, পুশিনের ব্যাপারে আমরা সরাসরি জানবো। সাপাহার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শফিক ছোটন। শফিক, সীমান্ত এলাকার এই মুহূর্তের চিত্র কেমন দেখছেন সেটি জানতে চাই। পুশিন চেষ্টা নিয়ে বিজিবি কি বলছে? লোপা, আবারও নওগাঁ সীমান্তে বেশ উত্তেজনা দেখা দিয়েছে। গতকাল রাতে 9 জনকে, 3 জন শিশু, 3 জন নারী এবং 3 জন পুরুষ, এই মোট 9 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। এবং এই মুহূর্তে সীমান্ত এলাকার চিত্র যদি একটু দেখায়, যে সেই 9 জন এই মুহূর্তে খোলা আকাশের নিচে অবস্থান করছে। এখানে আসলে ধান ক্ষেত ছিল। তারা একেবারে কাঁটাতারের, ভারতীয় যে সীমান্তরক্ষী বাহিনীর যে কাঁটাতার, সেই কাঁটাতার সংলগ্ন এলাকায় এই 9 জন অবস্থান করছে খোলা আকাশের নিচে। তীব্র রোদ উপেক্ষা করে তারা খোলা আকাশের নিচেই বসে আছে সেই সকাল থেকে। তাদেরকে ভোর রাতে আসলে এখানে বাংলাদেশ অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা মিনিট দুয়েক আগে দেখেছি বিএসএফ এর পক্ষ থেকে একটি পতাকা নিয়ে বেশ কয়েকজন বিএসএফ সদস্য, তারা তাদের যে বেড়া আছে, কাঁটাতারের বেড়া, সেই কাঁটাতারের বেড়ার একটি গেট রয়েছে এখানে, সেই গেট দিয়ে প্রবেশ করে পিলারের কাছাকাছি এসেছে। অর্থাৎ বাংলাদেশ ভারতের সীমান্ত রেখায় যে সেই পিলারের কাছে এসে অবস্থান করছে। আমরা যতদূর বুঝতে পারছি, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা হয়তো কথা হবে এমনটি আমরা বুঝতে পারছি। বাংলাদেশ অভ্যন্তরে বিজিবি 16 ব্যাটালিয়নের কর্মকর্তারা আসবেন এমনটি আমরা বুঝতে পারছি। এবং একই সাথে প্রতিপক্ষ অর্থাৎ ভারতের যে বিএসএফ এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা আসতে পারে। এখন পর্যন্ত সুরা হয়নি, তবে স্থানীয় লোকজন, গ্রামবাসী বলছেন যে গত কয়েকদিন ধরে আসলে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে এবং গোপন সূত্রে কয়েকবার তারা শুনতে পেরেছেন এই সীমান্ত দিয়ে, অর্থাৎ পাতারি, উত্তর পাতারি এলাকার একটি পকেট গেট রয়েছে কাঁটাতারের বেড়ায়, সেই পকেট গেট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তারা লোকজন ঠেলে দিতে পারে। সেই তথ্যের ভিত্তিতে আসলে বিজিবির এবং স্থানীয় গ্রামবাসী তারা কিন্তু যৌথভাবে এখানে টহল জোরদার করেছিল। সেই টহলের অংশ হিসেবে আজকে রাতে যখন 9 বাংলাদেশিকে অবৈধভাবে, 9 জনকে অবৈধভাবে বাংলাদেশ অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে, ঠিক সেই সময় তারা বাধা দিয়েছে এবং বিজিবি আর স্থানীয় লোকজনের বাধার মুখে বিএসএফ এর ঠেলে দেওয়ার যে পুশিন সেটি পণ্ড হয়েছে। এখন পর্যন্ত অবশ্য পরিস্থিতি উত্তেজনাকরই রয়েছে। আর সেই 9 জন যাদেরকে বাংলাদেশ অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেই 9 জন শূন্য রেখায় অবস্থান করছে। লোপা, শফিক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। গাজীপুরের টঙ্গীতে আগুন লেগে পুড়ে গেছে 35টি বসতঘর। ভোর 6:30টার দিকে মুদাফা পশ্চিমপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ওই এলাকার একটি বসতঘরে হঠাৎ আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান তারা। পরে আগুন নেভাতে এগিয়ে আসেন স্থানীয়রা। এ সময় আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর পাঠানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগছে, পরে আগুন লাগে দেখতে দেখতে মনে করেন যে দাউ দাউ করে জ্বলে ছাড়তে গেছে। আগুনটা চলে গেছে গাবে, আর এটা আগুন বেরিয়েছে। মিস্ত্রি 3-4 দিন ধরে কারেন্ট ঠিক করছে, তাও হয় নাই। লাস্টে শর্ট সার্কিটের কারণে আগুনটা ধরছে। কেউ কিছুই বের করতে হয়নি কোনো বাসাতে। এদিকে চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেটের অগ্নিকাণ্ডে পুড়ে গেছে 4টি দোকানের মালামাল। সকাল 8:30টার দিকে নিউ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত একটি গার্মেন্টস দোকানে প্রথমে আগুন লাগে। পরে আগুন দ্রুত পাশের আরও কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট গিয়ে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
লার্ভা ধ্বংস করা এবং এর উৎস ধ্বংস করতে ডেঙ্গু নিধন অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার সকালে রাজধানীর গুলশানে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গঠিত টাস্কফোর্স কমিটির মশক নিধন অভিযান পরিদর্শন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অভিযানে গুলশান এলাকার ৬টি বাড়ি পরিদর্শন করে ৩টিতে ডেঙ্গুর লার্ভা পাওয়ায় কথা নিশ্চিত করে উত্তর সিটি কর্পোরেশন। এ সময় গুলশানের চয়েস রেস্টুরেন্টকে ৫০,০০০ টাকা জরিমানা করে ডিএনসিসি। এডিস মশার উৎপত্তিস্থল লার্ভাগুলি কিভাবে যাতে ধ্বংস করা যায় এবং লার্ভাগুলি যাতে উৎপত্তি না হতে পারে এই বিষয়গুলো নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। সেখানে আমরা সকল সিটি কর্পোরেশন, পৌরসভা এবং দেশব্যাপী আমরা দিক নির্দেশনা মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয় দিয়েছেন। চলতি সপ্তাহের মধ্যে ইসলামী ব্যাংক পরিচালনা পর্ষদ গঠন করা না হলে ২৮ জুন রোববার ঢাকায় বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা দিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। দাবি আদায় না হলে সারা দেশের গ্রাহকদের ঢাকায় এনে মহাসমাবেশের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। সকালে জাতীয় প্রেস ক্লাবে মূল মালিকদের নিকট ইসলামী ব্যাংকের মালিকানা ফেরত দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করে সংগঠনটি। কোনো দলের লেজুর বৃত্তি করতে নয়, বরং গ্রাহকদের আমানতের সুরক্ষা ও ইসলামী ব্যাংকে শৃঙ্খলা ফেরাতে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে নিজেরা ঐক্যবদ্ধ হয়েছেন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। সংগঠনের সভাপতি লিখিত বক্তব্যে ২০১৭ সালের পূর্বে ইসলামী ব্যাংক পরিচালনার সঙ্গে জড়িত থাকা ব্যক্তিদের সমন্বয়ে পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানান। তারা বলেন, সরকার সংকট জিইয়ে রেখে মারাত্মক বিপর্যয় ডেকে এনেছে, গ্রাহকরা আস্থা হারাচ্ছে, আমানত তুলে নিচ্ছে বলেও দাবি করে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। দ্রুততম সময়ে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের আহ্বান জানান তারা। শ্রম আইন লঙ্ঘনের একটি মামলায় নাভানা গ্রুপের মালিকপক্ষের ৪ জনকে আগামী ২৬ জুলাই পর্যন্ত জামিন দিয়েছেন আদালত। এর আগে রাতভর নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজিদুল ইসলাম শুভ্রর বনানীর বাসার সামনে অবস্থান নেয় পুলিশ। একাধিকবার ভবনটিতে প্রবেশের চেষ্টা করেও পুলিশ ভেতরে ঢুকতে পারেনি। অভিযোগ রয়েছে, ভবনের নিরাপত্তা কর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীকে কোনো ধরনের সহযোগিতা করেননি। এছাড়া সেখানে অবস্থানরত শুভ্রর গাড়ি চালক ও দেহরক্ষী অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক ও উচ্ছৃঙ্খল আচরণ করেন বলেও অভিযোগ উঠেছে। সকালে সাজিদুল ইসলাম শুভ্রকে গ্রেফতার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নিয়ে যায় পুলিশ। সেখান থেকে নেওয়া হয় শ্রম আদালতে। এই মামলায় মোট আসামি 7 জন। এদের মধ্যে 3 জন আদালতে আত্মসমর্পণ করেছেন। তেহরান ওয়াশিংটন ঐতিহাসিক সমঝোতা চুক্তির পর পাকিস্তান সফর করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দেশটির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানের সাথে বাণিজ্য, জ্বালানি, সীমান্ত নিরাপত্তা সহ নানা ইস্যুতে আলোচনা হয় ইরানি প্রেসিডেন্টের সাথে। তবে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, কূটনৈতিক ইস্যুতে ইসলামাবাদের উপর আরও নির্ভরশীল হতে চায় তেহরান। এদিকে ইরানি প্রেসিডেন্টের হুঁশিয়ারি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কখনোই সমঝোতা করা হবে না। রাওয়ালপিন্ডির নূর খান এয়ারবেসে ইরানের প্রেসিডেন্টকে পাকিস্তানের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর এই উষ্ণ অভ্যর্থনায় জানান দেয় তেহরান ইসলামাবাদ সম্পর্কের গভীরতা। ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার ক্ষেত্রে মুখ্য ভূমিকা রেখেছে পাকিস্তান। দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশে পাকিস্তান সফরে ইরানি প্রেসিডেন্ট। তবে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, পশ্চিমা দেশগুলোতে নিজেদের পক্ষে দুতিয়ালি করতে ইসলামাবাদের ওপর নির্ভরশীল হতে চায় তেহরান। কূটনৈতিক বিভিন্ন সিদ্ধান্তে পাকিস্তানের আরও ঘনিষ্ঠ হওয়ার পরিকল্পনা রয়েছে ইরানের। পাকিস্তানে পৌঁছানোর পর দেশটির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানের সাথে আলাদা বৈঠক করেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান। বিবৃতিতে ইসলামাবাদ জানায়, বাণিজ্য, জ্বালানি, সীমান্ত নিরাপত্তা ও আঞ্চলিক সংযোগ সহ বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। এদিকে বৈঠক শেষে একটি সংবাদ সম্মেলনে অংশ নেন মাসুদ পেজেশকিয়ান ও শেহবাজ শরীফ। সম্মেলনে নিজেদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কখনোই কোনো আলোচনা কিংবা সমঝোতায় না যাওয়ার কড়া হুঁশিয়ারি দেন পেজেশকিয়ান। এছাড়াও স্মারকটির মধ্য দিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও মিলবে বোঝাপড়ার সুযোগ বলে আশাবাদ ব্যক্ত করেন ইরানি প্রেসিডেন্ট।
ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়টি সমঝোতা স্মারকে নিয়ে এবং কখনোই এটি অন্তর্ভুক্ত করা হবে না। আত্মরক্ষার জন্য যদি এসব ক্ষেপণাস্ত্র আমাদের কাছে না থাকতো তাহলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র আমাদের ঠিক সেই অবস্থাই করত যা গাজার করেছে। নারী শিশু কাউকে ছাড়েনি তারা, আমাদের প্রতিও কোনো রকম করুণা করতো না তারা। আমরা কোনো অবস্থাতে আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা কিংবা সমঝোতায় যাব না। মাননীয় প্রেসিডেন্টের আজকের সফরটি পাকিস্তান ও ইরানের মধ্যকার সম্পর্কের একটি ঐতিহাসিক মুহূর্ত। বিশ্ববাসী তাকে ইরানের মতো এক মহান দেশের দূরদর্শী ও সফল নেতা হিসেবে চেনে। তিনি অত্যন্ত শান্ত স্বভাবের, মৃদুভাষী ও পরম ধৈর্যশীল। তার এবং তার সহকর্মীদের বিচক্ষণ নেতৃত্ব ও পাকিস্তানের সৎ ও আন্তরিক মধ্যস্থতাতেই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়েছে। সফরে ইরানের প্রেসিডেন্টকে কার্ডিয়াক সার্জারিতে অনারারি ফেলোশিপ প্রদান করে পাকিস্তান কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জনস। জনস্বাস্থ্য, শিক্ষা ও চিকিৎসা গবেষণায় অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা দেওয়া হয় কার্ডিয়াক সার্জন মাসুদ পেজিশকিয়ানকে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। নিজের ক্ষমতা কমানোর বিলে নিজেই কি স্বাক্ষর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? সিনেটে এবার পাশ হলো ইরানের ট্রাম্পের সামরিক ক্ষমতা কমানোর আলোচিত ওয়ার পাওয়ার্স রেজুলেশন বিল, যাতে পক্ষে ভোট দিয়ে দলের বিপরীতে অবস্থান নেয় রিপাবলিকান কয়েকজন সিনেটরও। কিন্তু চূড়ান্ত আইনে পরিণত হতে প্রয়োজন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর। তাই ইরানে যে কোনো অভিযানের ক্ষেত্রে ট্রাম্পের ক্ষমতা কমছে কিনা তা নিয়ে রয়েছে ঢের ধোঁয়াশা। প্রতিনিধি পরিষদে পাশের পর মঙ্গলবার মার্কিন সিনেটেও উত্থাপিত হয় ওয়ার পাওয়ার্স রেজলিউশন বিলটি, যাতে ইরানে যে কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার আগে কংগ্রেসের অনুমতি নেওয়ার বিধান রাখা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য। সিনেটের এই ভোটাভুটিতে 50-48 পাশ হয় বিলটি। উচ্চকক্ষের সংখ্যায় বেশি থাকলেও ট্রাম্পের ক্ষমতা কমাতে বিলটির পক্ষে অবস্থান নেন 4 রিপাবলিকান সিনেটর। একজন বাদে পুরো ডেমোক্র্যাট শিবিরও ভোট দেয় বিলের পক্ষে। কিন্তু সিনেটে পাশ হলেও বিলটি আইনে পরিণত হওয়ার সম্ভাবনা খুবই কম। বছরের পর বছর ট্রাম্প ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তার এই বিপর্যয়কর যুদ্ধের মাধ্যমে তিনি আমেরিকান জনগণকে সর্বোচ্চ বিভ্রান্তি, সর্বোচ্চ বিশৃঙ্খলা ও সর্বোচ্চ মূল্য চাপিয়ে দিয়েছেন। এই যুদ্ধ যত সেকেন্ড চলবে, আমেরিকান জনগণের উপর এর মূল্য তত বাড়বে। ইরানের বিষয়ে ট্রাম্পের এই ঐতিহাসিক ভুলের মূল্য আমেরিকান জনগণকেই দিতে হবে। সংবিধান অনুযায়ী কোনো বিল আইনে পরিণত হতে হলে পার্লামেন্টের 2 কক্ষে পাশের পাশাপাশি তাতে মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর প্রয়োজন। কিন্তু এক্ষেত্রে নিজের সামরিক ক্ষমতা কমাতে ট্রাম্প কখনোই হয়তো অনুমোদন দেবেন না। এরই মধ্যে বিলটিকে অর্থহীন বলে আখ্যাও দিয়েছেন তিনি। বিলটির সমর্থনকারীদের প্রতি কঠোর ভাষায় নিন্দাও জানান। আমি যখন ইরানকে কোণঠাসা করে ফেলেছি, যখন তারা প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও এর প্রেসিডেন্টকে চরমভাবে সম্মান করছে, ঠিক তখনই সিনেট একটি অসময়োচিত ও অর্থহীন বিলে ভোটের সিদ্ধান্ত নিল, যেখানে বিশ্বের 1 নম্বর সন্ত্রাসী পৃষ্ঠপোষক দেশকে বলা হচ্ছে আমি তাদের সাথে যা করছি তা যুক্তরাষ্ট্র পছন্দ করছে না এবং আমাকে অবশ্যই তা বন্ধ করতে হবে। এর মাধ্যমে তারা শত্রুকে সাহায্য ও সমর্থন জুগিয়েছে। অবশ্য ট্রাম্প ভেটো দিলেও তা বাতিলে পার্লামেন্টের উভয় কক্ষে 2/3 সদস্যের সমর্থনের প্রয়োজন, যা রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের অনুপাত বিশ্লেষণ করলে এক কথায় অসম্ভব ধরা চলে। ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সামরিক অভিযান চালানোর ক্ষমতা নিয়ন্ত্রণে আনতে সিনেটে এ নিয়ে 10মবারের মতো প্রচেষ্টা চালানো হলো। এর আগে চলতি মাসের শুরুতে বিলটি প্রতিনিধি পরিষদে 215-208 ভোটে পাশ হয়েছিল। অনিক রহমান, যমুনা নিউজ। সিঙ্গাপুরের সম আয়তনের দ্বীপ একসময় ছিল জলদস্যুদের অভয়ারণ্য, যা বর্তমানে সম্ভাবনাময় সবুজ ভূখণ্ড। ছবির মতো সুন্দর স্বর্ণদ্বীপে সেনাবাহিনীর তত্ত্বাবধানে খুলে গেছে অর্থনৈতিক সম্ভাবনার দুয়ার। নিরাপত্তা, বনায়ন, কৃষি ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ চলছে প্রতিনিয়ত। দীর্ঘমেয়াদী বিনিয়োগ নিশ্চিত করতে পারলে চরাঞ্চলটি হতে পারে দেশের সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র। লুৎফর রহমানের ছবিতে আহমেদ রেজার প্রতিবেদন। ভোরের সোনালী সূর্যোদয়, পানির বিশালতা আর প্রকৃতির সবুজ জানান দিচ্ছে ছবির মতো সুন্দর বাংলাদেশের কথা। নোয়াখালী থেকে প্রায় 10 কিলোমিটার দূরত্ব। মেঘনার মোহনায় জেগে ওঠা প্রকৃতির এই জীবন্ত ক্যানভাস একসময় পরিচিত ছিল জাহাজ্জার চর নামে, বর্তমানে যা স্বর্ণদ্বীপ। 2013 সালে অঞ্চলটির উন্নয়নে সেনাবাহিনীকে দায়িত্ব দেয় তৎকালীন সরকার।
প্রায় ৩৬০ বর্গ কিলোমিটার আয়তনের দ্বীপটি একসময় ছিল অপরাধীদের বিচরণস্থল। অথচ বাংলাদেশ সেনাবাহিনীর ধারাবাহিক নিরাপত্তা কার্যক্রম ও উন্নয়ন উদ্যোগে বদলে গেছে পুরো চিত্র। মিলিটারি ফার্ম স্বর্ণদ্বীপ সমন্বিত সবুজ প্রকল্প এর আওতায় এখানকার পলিদোআঁশ ও লবণাক্ত মাটিতেও ফলছে ফসল। এছাড়া ধান, রবি শস্য ও নানা ফসলও উৎপাদিত হচ্ছে। ম্যানগ্রোভ বনাঞ্চল রক্ষার পাশাপাশি প্রায় ৩০০ একর জমিতে বনায়ন প্রকল্প বাস্তবায়ন করছে সেনাবাহিনী। রোপণ করা হয়েছে হাজার হাজার নারিকেল, ঝাউ ও কেওড়া গাছ। আগে তো বড় দেশে ছিল, তখন সেনাবাহিনী যখন সর ঢুকছে তখন এরা আগুন ডাকি বা সরকার জমি দিচ্ছে। ধানের পরে আসিল আমাদের রবি শস্য বলতে তরমুজ, ভুট্টা এবং সরিষা। ৩ মাস আমাদের ধান চাষ করি আমরা, আর 3 মাস আমরা তরমুজ করি। তৈরি হয়েছে সড়ক, হ্যালিপ্যাড এবং দুর্যোগ মোকাবেলা অবকাঠামো। গড়ে উঠেছে মহিষ, গরু, ভেড়া, হাঁস ও কবুতরের খামার। এছাড়া চরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবায় সেনাবাহিনী স্থাপন করেছে ফিল্ড হাসপাতাল। স্থানীয় অর্থনীতিতে যুক্ত হচ্ছেন প্রান্তিক কৃষক ও খামারিরা। চতুর্দিকে যদি বেরি এবং কালকোট যদি করে দেওয়া হয়, রাস্তাঘাট যদি করে দেওয়া হয়, তাহলে এখানে লবণাক্ত পানি ঢুকার মতন কোনো ব্যবস্থা থাকে না। এখানে ধরেন সৎকানিকে বসে আছে নামাত, আমারও এই কিল্লার বসে নামানো শিখতেছে, আর বাকি বসে মনে করেন দেশে লেগেছে। এখানে বসে আছে 59টা, বেড়া আছে 1200-র মতো। অনেকেই মনে করছেন টেকসই অবকাঠামো, ভূমি সংরক্ষণ এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ নিশ্চিত করতে পারলে চরাঞ্চলটি বাংলাদেশের জন্য উন্মোচন করতে পারে নতুন সম্ভাবনার দ্বার। আহমেদ রেজা, যমুনা নিউজ, স্বর্ণদ্বীপ, নোয়াখালী। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। আর পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী নুসরাত বৃষ্টি। সাথেই থাকুন।